দুইতলা দক্ষিণ রুমে দরজা দুপুরে পর থেকে বন্ধ। রত্না পান্না দুই বোনের মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে। দাদা নিঘাত আজ খুব বকবে দুই বোনকে। পান্না ফিসফিস করে বলল, আপা মোনাজাত করি, আজকে যাতে দাদা আর না বের হয় রুম থেকে। রত্না ছোট বোনের মাথায় মৃদু আঘাত করে বলল, তুই কি চাস দাদা সারাদিন না খেয়ে রুমে বসে থাকুক? সব দোষ তোর, বলেছিলাম কোনো দরকার নেই এত দূরে বান্ধবীদের সাথে যাওয়া। তা না, নিজে তো গেলি, সাথে আমাকেও নিয়ে গেলি, দেখলি এখন কেমন হলো ব্যাপারটা। পান্নার মুখ শুকিয়ে গেল বোনের কথা শুনে। বান্ধবীর কাছে সবসময় শুনেছি একটা জায়গায় নাকি ভীষণ ভালো মালাই চা পাওয়া যায়, আর সেই মালাই চা নাকি একেবারে রাজকীয় স্বাদ। এক কাপ চা পান করলে পরপর আরও 2 কাপ চা লাগবে যে কারো। কিন্তু সমস্যা একটাই, বিক্রেতা খালা একজনকে 1 কাপের চার বেশি দেয় না। তার রুলস নাকি একেবারে কঠিন রুলস। শুনে পান্নার লোভ জাগলো। 3 ভাই বোন চা প্রেমিক হওয়ায় চায়ের কথা শুনলে আর নিজেকে ধরে রাখতে পারে না। তাই বড় বোনকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে গেল সাথে করে চা খেতে। ভাইয়ের আদর শাসনে বেড়ে ওঠা দুই বোনের কাছে ভাইয়ের আদেশ শিরোধার্য, যার কারণে কোনো স্কুল কলেজ ছাড়া বান্ধবীদের সাথে কোথাও যাওয়া যায় না কেউ ভাইকে ছাড়া। এই প্রথম দুই বোন চায়ের লোভে গেল। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, তেমনই হলো। গিয়ে দেখে রূপক বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে, হাতে চায়ের কাপ। দুই বোনকে দেখে যেন হতভম্ব হয়ে গেল। ভূত দেখার মতো চমকে গেল দুই বোন দাদাকে দেখে। রূপকের বন্ধুদের পাশ থেকে উঠে গিয়ে বোনদের সামনে দাঁড়াতে রত্না পান্না দুজনে ভয়ে কাঁপতে লাগলো। কিছু না বলে রূপক চায়ের অর্ডার দিল, তারপর চা শেষ করে বাইক স্টার্ট দিয়ে চুপ করে বসে রইল। কিছু বলতে না দিয়ে হয়নি দুই বোনকে। দুই বোনে সুরসুর করে দাদার বাইকে উঠে বসলো। সেই যে বাসায় এসে রূপক রুমের দরজা বন্ধ করে এসে এখনও সেই দরজায় বন্ধ করে আছে। রূপকের 5 তলা বাড়ির প্রতি তলায় 4টি ফ্ল্যাট। 2 তলার 2টা ফ্ল্যাটে রূপকরা থাকে, বাকি পুরো বিল্ডিংয়ে ভাড়াটি আছে। 2 তলার বাড়ি বাকি 2 ফ্ল্যাটে কয়েকটা মেয়ে ভাড়া থাকে। আজকে টুসিতে নতুন একটা মেয়ে উঠেছে। পান্না ফিসফিস করে রত্নাকে বললে, আপা নতুন ওঠা ওই মেয়েটার কথা মনে আছে তোর? মনে হয় মেয়েটা। কথা শেষ করলে পারল না পান্না। রত্না বিরক্ত হয়ে বলল, বক বক করিস না পান্না, দাদা এখনও বেরোচ্ছে না, মাও এখনও চলে আসবে। এর পর বাবা মায়ের সাথে আবার একপালা ঝগড়া হবে দাদার। পান্না কি করবে ভেবে পেল না। বোনকে রুমে রেখে দাদার রুমের দরজার বাইরে দাঁড়াতেই পান্না ভাইকে ডেকে বলল, দাদা ও দাদা। রূপক তখন ল্যাপটপে কাজ করল, তাই আনমন হয়ে জবাব দিল, কাঁদো কাঁদো হয় রত্না বলল, আপার কোনো দোষ নাই দাদা, আমি আপাকে জোর করে নিয়ে গেছি। তুমি আমাদের উপর রাগ করো না দাদা, আর কখনো এরকম হবে না, তোমার কথার অবাধ্য আর কখনো হব না আমরা। প্লিজ দাদা দরজা খুলো, আমরা এখনো কিছু খাই নেই, তুমি না খেলে আমরাও খাবো না। ছোট বোনের কথা শুনে রূপক ভীষণ হাসি পেল। রূপক জবাব দেওয়ার আগে রূপকের মা তানিমা জবাব দিল, কি হয়েছে এখানে? তোমার দাদা আজকে আবার কিসের রং তামাশা দেখাচ্ছে? মায়ের কথা শুনে রূপকের চোয়াল শক্ত হয়ে গেল, শরীরের প্রতিটি রক্তবিন্দু টক বকে উঠল। বিড়বিড় করে রূপক বলল, আমি তোমাকে ঘৃণা করি মা, জাস্ট আই হেট ইউ, ইউর ফ্যামিলি। মুখে কিছু না বলে রূপক দরজা খুলল। তারপর মায়ের সামনে পান্নাকে বলল, নেক্সট টাইম যদি দেখছি অথবা শুনছি এরকম সাহস দেখিয়েছিস দুজনে একজন, তবে মনে রাখিস সেদিনে তোদের শেষ দিন। খানবাড়ির মেয়েদের এসব ছ্যাঁচড়ামো মানায় না পান্না। খানবাড়ির রক্তে এসব নেই অন্য বাড়ির মেয়েদের মতো। ছেলের করা সূক্ষ্ম অপমান তানিয়ার তীব্রভাবে অনুভব করলো। রূপক কি তাকে, তার বোন মুনিয়াকে, তাদের ফ্যামিলিকে উদ্দেশ্য করে এসব বলল? প্রচণ্ড রাগে তানিয়ার হিতাহিত জ্ঞান লোপ পেল। পান্নাকে কষে এক থাপ্পড় মেরে বলল, নিজেদের রক্ত কতটা বিশুদ্ধ সেটা আমার জানা আছে, এজন্যই তো এখনও এক মেয়ে নিরুদ্দেশ হয়ে গেছে, তারা আবার বড়াই করে। রূপক সদর দরজায় এক লাথি দিয়ে বলল, পান্না ওনাকে নিষেধ করে কথা না যাতে না বাড়ায়, তা না হলে আমিও এখন যে কি করব তা আমি নিজেও জানি না। ভয়ে পান্নার হাত পা কাঁপতে লাগলো মায়ের আর দাদার এসব কথা কাটাকাটি শুনে। কবে যে এরা দুজনে এক হবে কে জানে। বাইরে এত জোরে শব্দ শুনে রূপা চমকে উঠল। বের হতে যেতে সহপাঠী নিপা বলল, আজকে নতুন তো তুই, তাই অবাক হচ্ছিস, বাড়িওয়ালার বাসায় এসব নিত্যদিনের কাহিনী। হিরো আর হিরোর মায়ের মধ্যে আবারও লেগে গেছে মনে হয়। কিছু বুঝতে না পেরে রূপা দরজা খুলে বের হলো। রূপা দাঁড়িয়ে মজা নিতে দেখে রূপক মেজাজ সপ্তম উঠে গেল। ঝাঁঝালোকণ্ঠে বলল, নাটক দেখতে এসেছেন এখানে? মঞ্চে নাটক হচ্ছে, যান এবার, কেউ থাকলে সবাইকে নিয়ে আসুন। রূপা হতভম্ব হয়ে গেল রূপকের কথায়, সেই সাথে ভীষণ অপমানিত বোধ করলো। রূপা যেতে যেতে শুনতে পেল রূপক বলছে, যত সব ফালতু লোকজন। রূপার ভীষণ গায়ে লাগলো রূপকের কথা। ঘুরে দাঁড়িয়ে বলল, কি বললেন আপনি? কাকে ফালতু বললেন? আপনি আপনি নিজেই ফালতু অসভ্য লোক। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানার্স জানেন না আপনি? রূপকের কথা বলার সুযোগ না দিয়ে রূপা দরজা বন্ধ করে দিল। হতভম্ব হয়ে তাকিয়ে থেকে রূপক বিড়বিড় করে বলল, আশ্চর্য, এই মেয়ে আমাকে এসব বলল কেন?
আমি তো এই মেয়েকে কিছু বলিনি। যা বলার আমার নানার বাড়ির লোকজনদের উদ্দেশ্য করে বলছি। তাহলে মেয়েটা ভুল বুঝলো কেন আমাকে? ভেতর যেতে নিপা বলল, হিরোকে দেখলি তো? ক্র্যাশ খেয়ে বসিস না আবার। অলরেডি মাহিয়াপা ক্র্যাশ খেয়ে হিরোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। মাহিয়াপা যদি জানতে পারে কেউ তার হিরোর দিকে নজর দিয়েছে, তাহলে তাকে মেস থেকে বের করে দিবে, বুঝলি? তাই সাবধান। রূপা ভুরু কুচকে বলল, রূপা এখনও বাবার স্বপ্ন পূরণ করতে এসেছে। নিপা কারো প্রেমে হাবুডুবু খেতে নাই। ওসব ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমার একটাই লক্ষ্য, আমার বাবাকে সব ইচ্ছের মূল্য দিতেই হবে। মোবাইল বের করে রূপা বাবাকে কল দিল। সিরাজাইদা তখন দোকানে বসেছিল। মেয়ের কল পেয়ে উৎফুল্ল হয়ে রিসিভ করলো। বাবার সাথে কথা বলে রূপার মনটা কিছুটা হালকা হলো। আজ প্রায় 1 মাস হলো ঢাকা এসেছে রূপা। প্রথমে একটা লেডির হোস্টেল বাবা তাকে তুলে দিয়ে গেছিল। হোস্টেলের চাইতে এখানে খরচ কম হয়। রূপার বাবা সাথে কথা বলে এই বাসায় এসে উঠেছে। রূপা জানে না হোস্টেলের পরিবর্তনের সাথে সাথে তার জীবনে আর কি কি পরিবর্তন ঘটতে চলছে। অনেক বোঝানোর পর অনামিকা শাহেদকে রাজি করাতে পারল বিদেশ যাওয়ার ব্যাপারে। অবশেষে শাহেদের সৌদির ভিসা এলো। একটা দোকানে সেলসম্যানের চাকরি, মাসে বেতন 2000 রিয়াল। যেদিন ভিসা পেল সেদিন রাতে শাহেদ অনামিকাকে জড়িয়ে ধরে বলল, আমার মনটা টানতেছে না অনামিকা, আমি তোমারে ছাইরা যাইতে চাই না। আমার বেশি টাকা পয়সা কামানোর শখের চাইতে তোমার কাছে থাকলে শখ বড় বেশি। আমারে এমনে দূরে পাঠাই দিও না। অনামিকাও কি ইচ্ছে করে শাহেদকে ছেড়ে থাকতে চায়, কিন্তু কি করবে? শ্বশুর শাশুড়ি নয়তো মনে কষ্ট পাবে। শেষ বয়সে তাদের অনেক কিছু শখ আহ্লাদ। অনেক টাকা ইনকাম করতে না পারলে সেই শখ শাহেদ পূরণ করতে পারবে না। তাই নিজের আবেগকে দমিয়ে রেখে অনামিকা বলল, আপনি এরকম করলে হইব? আপনার কি আর ভাই আছে যে আব্বা আম্মার শখ তারা পূরণ করবে? তাছাড়া ভবিষ্যতে দেখবেন আমাকে নিজেদের জন্য টাকা পয়সার দরকার অনেক। শায়দ অনামিকার বুকে মুখ ডুবিয়ে দিয়ে বলল, তাহলে চলো, আমার টাকা পয়সা খরচ করার লেগে একজনকে দিয়ে যাই তোমারে। অনামিকা আঁতকে উঠে ছিটকে সরে গেল শায়দের আলিঙ্গন থেকে। তারপর বলল, এত তাড়াহুড়া কেন? আপনি একবার ঘুরে আসেন এই দেশে, তারপর এসব ভাবনা চিন্তা করবো। শায়দ মুচকে এসে বলল, এখন বুঝতেছো না অনামিকা? আমি চইলা গেলে বুঝবা। তখন কইবে যদি একটা বাবু থাকতো তাহলে সময় কাইটে যাইতো আনন্দে। আমারেও পাইবে না, বাবুও নেই। একলা একলা খুব যন্ত্রণা পাইবা। আমার কথা শুনো অনামিকা, পিল খাইও না এই কয়টা দিন। অনামিকা ভেংচি কেটে বের হয়ে গেল রুম থেকে। কি করবে অনামিকা? শায়েদ তো সে বলতে পারবে না। শায়েদের মা অনামিকাকে বলছে এত তাড়াতাড়ি বাচ্চার চিন্তা না করে। তার ছেলে নাকি এখনও ছোট, এখন বাচ্চা নিলে লোকে হাসাহাসি করবে। শায়েদও ওই দেশে থাকতে চাইবে না, একটা উছিলাই দেশে চলে আসবে। বোকা অনামিকা বুঝলই না শ্বশুর শাশুড়ির উদ্দেশ্য। শুক্রবারে এক অলস দুপুর। জুয়েল ছেলের সাথে রুমে মধ্যে ক্রিকেট খেলছে, ছোট প্লাস্টিকের খেলনা আর ব্যাট দিয়ে। বাচ্চাদের নিয়ে কোথাও যাবার কথা ভাবলে প্রথমে মাথায় আসে চিড়িয়াখানার কথা অথবা শিশু পার্কের কথা। জুয়েলও ব্যতিক্রম নেই। খেলতে খেলতে জুয়েল রানাকে বলল, বাবা ঘুরতে যাবা? রানা উৎসুকভাবে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কোথায়? জুয়েল হেসে বলল, চিড়িয়াখানায়। রানার মুখে হাসি ফুটে উঠল। সাথে সাথে ছেলের মুখে হাসি দেখে জুয়েলও মন হালকা হয়ে গেল। বুকের ভেতর কেমন আনন্দের জোয়ার বইতে লাগলো। অন্তরাকে ডেকে জুয়েল বলল, অন্তরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজকে ঘুরতে যাবো আমরা। অন্তরা তখন রাতের রান্নার জন্য আলু কাটছে। জুয়েল রানাকে বলল, যাও বাবা, তোমার মারে গিয়ে বলো তৈরি হতে। রানা মুখ কালো করে বলল, উনি কি আমার মা? না তো, মা তো এরকম দেখতে ছিল না। ছেলের কথা শুনে জুয়েলের বুকের ভিতর দুঃখের আগুন আবারও জ্বলে উঠল। ছেলেটা এখনও নিজের মাকে ভুলতে পারছে না। কি অদ্ভুত পৃথিবী! পৃথিবীর মানুষ এমন কেন? কেউ একটা সন্তানের জন্য দিনরাত আল্লাহর কাছে আহাজারি করে, আবার কেউ সেই সন্তানকে ফেলে অন্য কারো হাত ধরে ছেড়ে দেশ দেশান্তরী হয়। জুয়েলের মনে পড়ে যায় রানার মা রেশমা যদি চলে যায় তার ফুফুতো ভাই জাবেদের সাথে, সেই দিনের কথা। জুয়েল অফিসের কাজে বের হওয়ার আগে ছেলে এবং ছেলের মা দুজনের কপালে চুমু খেলো। রানার মায়ের থুতনিতে ছোট কাটা দাগে হাত বুলিয়ে দিয়ে যাবার আগে জিজ্ঞাসা করলো, কিছু লাগবে কি না ফেরার সময় আনার জন্য। তখনও সে বুঝতে দেয়নি তার মনে কি চলছে। কত নিখুঁত অভিনয় ছিল তার। একটু টের পেল না জুয়েল। কি দুর্দান্ত অভিনয় দক্ষতা নিয়ে আচ্ছন্ন করে রেখেছিল সবাইকে। জুয়েলকে বলেছিল রানার জন্য ফেরার সময় কালো আঙ্গুর নিয়ে আসার কথা, আর তার জন্য একটা পাতা কালো টিপ। জুয়েল অফিসে যাবার আগেই টিপ কিনেছিল। রেশমা ছেলেকে দুপুরে খাইয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছিল। তারপর নিজের ব্যাগ গুছিয়ে নিল। বিকেলে ছেলেকে নিয়ে বের হয়ে গেল। বাড়ির পাশের দোকান থেকে ছেলেকে একটা চিপস কিনে দিয়ে পাঠিয়ে দিয়ে রেশমা নিরুদ্দেশ হয়ে গেল। সন্ধ্যা থেকে রানার কান্নাকাটি শুরু হলো তার মায়ের জন্য। এক প্যাকেট চিপস আর কতক্ষণ মায়ের চিন্তা থেকে তাকে দূরে রাখতে পারে। জুয়েল রাতে ফিরল। যখন শুনল রেশমা বিকেলে বের হয়ে গেছে, এখনও ফিরেনি, সেই রাতে খুঁজতে বের হলো জুয়েল পাশের গ্রামে শ্বশুরবাড়ি। সেখানে গিয়ে খোঁজ নিল। কারো ভাবনাতেই ছিল না 7 বছরের বিবাহিত জীবন, 5 বছর ছেলে, অন্ধের মতো ভালোবাসতে পারা স্বামীকে ফাঁকি দিয়ে রেশমা ঘর ছেড়ে চলে যাবে কখনো। রাত হলে এখানে সেখানে খোঁজাখুঁজি
করার পর রেশমার বড় ফুপু হামিদা রুদ্রমুদ্র হয়ে রেশমাদের বাড়িতে এলো। তখনই সবাই জানতে পারলো জাবেদ গতকাল বিকেলে তার মায়ের আলমারি থেকে 24,000 টাকা নিয়ে বের হয়েছে। রাতে একটায় কল দিয়ে হামিদা বেগমকে বলেছে সে আর রেশমা এইমাত্র বিয়ে করেছে, সবাইকে জানাতে, সবাই যেন তাদের জন্য দোয়া করে। উদ্ভ্রান্তের মতো হয়ে গেল জুয়েল এই খবর শুনে। বাড়ি এসে আলমারি হাতড়ে দেখে রেশমার কোনো গহনা আলমারিতে নেই, সেই সাথে জুয়েলের মার গহনা, ক্যাশ। পরকিয়া মানুষকে এভাবে ধ্বংসের দিকে নিয়ে যায়। সেই অদ্ভুত মানুষ, তারা ভালো মন্দ সুখ দুঃখ কোনো কিছুই মাথায় রাখতে দেয় না। ক্ষণিকের মোহে পড়ে একটা মানুষ হালাল সম্পর্ক অবমাননা করে। কাউকে কখনো বলতে পারেনি জুয়েল। একটা বছর আগে কেনা সেই ছোট্ট একটা টিপের প্যাকেটটা আজও জুয়েলের মানিব্যাগের বিভিন্ন কার্ডের ভিতর সযত্নে লুকিয়ে রাখা আছে। কাউকে বলা হয়নি অন্তরা আর রেশমার থুতনির কেটে যাওয়া দাগটা প্রায় একই রকম দেখতে। যদি কখনো দেখা হয় সেই বেইমানির সাথে, তবে জুয়েল সেই টিপের প্যাকেটটা তার হাতে দিয়ে তুলে দিয়ে বলবে, আমার কাছে করা তোমার শেষ আবদারের জিনিস। ঠিক ততটা ঘৃণার সাথে তোমাকে দিচ্ছি যে টিপটা যতটা ভালোবেসে কিনেছিলাম তোমার জন্য। অন্তরা একটা সুতির মিষ্টি কালারের জামা এবং নেটের ওড়না গায়ে জড়িয়ে নিল। জুয়েল তখন ভাবনার রাজ্যে ছিল। ততক্ষণে অন্তরা নিজেই তৈরি হয়ে নিয়ে রানাকে তৈরি করে দিল। কোনো প্ল্যান ছাড়াই বাইরে বের হওয়ার মজাই আলাদা। চিড়িয়াখানায় যেতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গেল। ভেতরে গিয়ে রানা যতটা অবাক হলো তার চাইতে বেশি অবাক হলো অন্তরা। জীবনে প্রথমবার এই চিড়িয়াখানায় এসেছে, কেমন উত্তেজনা কাজ করছে। এত পশু পাখি দেখে কেমন লাগছে অন্তরা। অন্তরা এক্সাইটমেন্ট দেখে জুয়েলের কিছুটা খারাপ লাগলো। বিয়ের এতদিন এই প্রথম সে অন্তরাকে নিয়ে ঘুরতে এসেছে। বিশাল এরিয়া জুড়ে গড়ে ওঠা চিড়িয়াখানা থেকে অন্তরার চক্ষু কপালে উঠে গেল। আজীবন জেনে এসেছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে অবস্থিত। ওখানে বিভিন্ন ধরনের পশু পাখি আছে, কিন্তু তা নিজের চর্মচক্ষু দিয়ে দেখার সৌভাগ্য হয়নি কখনো। উল্লুকের খাঁচায় সামনে গিয়ে রানা ভীষণ আনন্দ পেল। ওদের চিৎকার চেঁচামেচি মায়া ধরিয়ে দিচ্ছে যেন। সবার দেখা দেখি রানাও বায়না ধরল বানপ্রাকে কলা খাওয়াবে সে। অগত্যা তাই হলো। সিংহ বাঘ ভাল্লুক সবাই কেমন অসহায় চোখে তাকিয়ে আছে সবার দিকে। শিকলে বাধা পড়লে এরকম হিংস্র পশুও ভীষণ অসহায়, মানুষের হাতের পুতুল হয়ে যায়। অথচ যদি এরা সবাই নিজ নিজ জায়গায় থাকতো, তাহলে এদের চোখে অসহায়ত্ব নয়, বরঞ্চ ফুটে উঠতো অন্যরকম এক তেজ। সব কিছু ছাড়িয়ে অন্তরার চোখ পড়লো ময়ূর। রূপার ভীষণ পছন্দ ময়ূর। সবসময় বলতো, আপা, আমরা যদি কখনো অনেক টাকা হয় তবে আমি হাঁস মুরগি পালবো না মায়ের মতো, আমি ময়ূর পালবো। কেমন রাজকীয় একটা ভাবভঙ্গি নিয়ে হাঁটাহাঁটি করছে ময়ূর। সারা অঙ্গে এক স্বর্গীয় রূপ নিয়ে প্রচণ্ড অহংকারী ন্যায় হাঁটছে। কেউ বসে আছে একরাশ বিরক্তি নিয়ে। গায়ের উজ্জ্বল নীল এবং সবুজ রঙের কাছে পৃথিবীর সব রং যেন স্লান হয়ে গিয়েছে। বেশ খানিকটা জটলা ময়ূরের খাঁচার সামনে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই বিস্ময় দৃশ্য দেখার জন্য। কখন ময়ূর তার পেখম মেলে তার রূপের 16 আনা প্রকাশ করবে। চিড়িয়াখানা থেকে বের হওয়ার সময় অন্তরা ভীষণ মন খারাপ হলো। ছোট বোনদের কথা ভীষণ মনে পড়তে লাগলো। যদি 4 বোন মিলে একসাথে এই সময়টা কাটাতে পারত। জুয়েল অলক্ষ্যে চোখের জল মুছে নিল অন্তরা। স্ত্রী সন্তানকে নিয়ে জুয়েল বাসার উদ্দেশ্যে বাসে উঠে গেল। সেই সাথে বাসে উঠল চিড়িয়াখানা থেকে তাদের ফলো করে আসা একজোড়া চোখ। সকালে অপরূপা বের হলো কলেজের উদ্দেশ্যে। বাসা থেকে কলেজ খুব একটা বেশি দূরে না, হেঁটে যেতে প্রায় মিনিট 20 সময় লাগে। তবে আজ রূপার ঘুম থেকে উঠতে দেরি হয়, অন্য দিনের মতো হেঁটে যেতে পারল না। রিক্সার জন্য রূপা অপেক্ষা করছিল। সেই মুহূর্তে দেখতে পেল রূপক বাইক করে তার বোনদের নিয়ে যাচ্ছে। রূপককে দেখে বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল রূপা। বাইকের গ্লাসে দৃশ্যটা দেখে রূপকের ইগো হার্ট হলো। এরকম একটা সুপুরুষ হ্যান্ডসাম যেখানে মেয়েদের ক্লাস লিস্টের টপে থাকে, সেখানে কিনা গ্রামে একটা মেয়ে তাকে দেখে নাক কুঁচকে ফেলছে। তাকে দেখে কি নর্দমার মতো লাগছে যে মেয়েটা এরকম করলো। পান্না ফিসফিস করে বলল, আপা, মেয়েটা আমাদের কলেজে পড়ে, আর্টসের স্টুডেন্ট। রিস্কা অপেক্ষা করতে করতে অবশেষে সোনার হরিণীর দেখা পেল রূপা। রিস্কে উঠতে বসলো। কিছুটা যেতেই রাস্তার মোড় ঘুরে সময় রিস্কা আর একটু চলন্ত বাইকের মুখোমুখি লেগে গেল। ধাক্কা লেগে রূপা রিক্সা থেকে রাস্তায় পড়ে গেল। মাথায় হেলমেট থাকায় রূপকে তেমন একটা লাগেনি। তবে উঠে দাঁড়িয়ে দেখলো দোতলার সেই মেয়েটা রাস্তায় পড়েছে। হাতের চামড়া বেশ অনেকটা উঠে গেছে পিচ রাস্তা সাথে ঘষে লেগে। কিছুটা মায়া হলো রূপকের মেয়েটার এমন দুরবস্থা দেখে। এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিল রূপাকে তোলার জন্য। রূপা রূপকের হাতের দিকে এক নজর তাকিয়ে চোখ নামিয়ে নিল। তারপর নিজে নিজে উঠে দাঁড়ালো। রূপক ততক্ষণে ইগো আরও হার্ড হচ্ছে। এই মেয়ে তাকে পাত্তাই দিচ্ছে না। মেয়েটা কি তাকে উপেক্ষা করতে চাইছে? কেন উপেক্ষা করতে চাইছে? সবসময় আবার অ্যাটেনশন পাওয়া মানুষকে
যখন কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে তখন তার ইগোতে সবচেয়ে বেশি আঘাত করে। তাদের একটা সহজাত অভ্যাস থাকে যে সবসময় সবার আগ্রহের কারণ হবে, সবাই তার প্রতি আকৃষ্ট হবে, এবং এটাই যেন চিরন্তন সত্য। তার একটু এদিক ওদিক কখনো হতে পারে না, কেউ তাকে অগ্রাহ্য করতে পারে, এটা কখনোই রূপকের ভাবনায় ছিল না। যার কারণে রূপার চোখে মুখে ফুটে ওঠা বিরক্তিভাব রূপকে ভীষণভাবে পোড়াতে লাগলো। হৃদয় যেন পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। নিজের আত্মসম্মানের কেমন যেন তীক্ষ্ণ তীরের মতো ফলা এসে বিঁধেছে। কেমন যেন লাগলো রূপকের। নিজেকে সামলে সে বাসার দিকে গেল। মনে মনে ঠিক করলো আবার দেখা হলে মেয়েটাকে বেশ কিছু কথা শুনিয়ে দিবে। একটা পায়ে রূপা ভীষণ চোট পেয়েছে। কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে যখন বাসার দিকে যাচ্ছিল, সমুদ্র তখন বের হচ্ছিল ক্যাম্পাসের উদ্দেশ্যে। হলুদ জামা পরা মেয়েটাকে পাশ কাটিয়ে কিছুটা যেতেই আচমকা সমুদ্রের মনে পড়ল মেয়েটা সে আগে কোথাও দেখেছে। কোথায় দেখেছে কিছুতেই মনে পড়তে পারছে না। আগামীকাল শাহেদের ফ্লাইট, সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। বিকেলে শাহেদ অনামিকাকে নিয়ে বের হলো। দুজনে একটু সেজেগুজে বের হলো। রেজিনা ঘরের বারান্দা থেকে নিষ্পলক তাকিয়ে এলো। ভেতরে ভেতরে তার রাগে ক্ষোভে সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এত রং ঢং কিসের এই মেয়ে? ব্যবসা গরমে রেজিনা সারা শরীর জ্বলে যাচ্ছে, ঘামাচি হয়ে গেছে গায়ে। ভেবেছিল অনামিকাকে দিয়ে একটা একটা করে ঘামাচি মারবেন। যেভাবে হোক শাহেদ আর অনামিকাকে আলাদা রাখার প্ল্যান। শেষ সময় এসে সব ভেস্তে যাবে, এটা হাসনুজ্জামান রেজিনা কারোই কাম্য ছিল না। প্রায় প্রতি রাতে রেজিনা হাউমাউ করে কান্না করতেন হাঁটুর ব্যথাতে। কান্না করতে করতে আজরাইলকে অভিশাপ দিতেন, কেন এত দেরি করছে তার কাছে আসতে। এই কষ্ট আর সহ্য হয় না। শাশুড়ির আহাজারি অনামিকা রুমে থাকতে পারত না। বসে বসে পায়ে মালিশ করত। রুমে যেতে যেতে গভীর রাত হয়ে যেত। দিনে ব্যস্ত রাখত বিভিন্ন কাজে কথাবার্তায়। অনামিকা দু চোখ ভীষণ জ্বালা করছে। বুকের ভেতর আশ্রে পড়ছে কষ্টের নীল ঢেউ। আর মাত্র কয়েক ঘন্টা, তারপর শাহেদ চলে যাবে তাকে ছেড়ে হাজার মাইল দূরে। চাইলেও আর ছুতে পারবে না সে শাহেদকে। হুটহাট করে রুমে এসে আতঙ্কিত চুমু খাওয়া, বাইরে বের হওয়ার আগে হঠাৎ করে বুকে জড়িয়ে ধরা, কোনো কিছু নিয়ে মন মালিন্য হলে কথার মাঝখানে টেনে নিয়ে জাপটে ধরা, এসব আর পাবে না। কিভাবে থাকবে অনামিকা তখন? আফসোস হচ্ছে অনামিকার, ভীষণ ভীষণ আফসোস হচ্ছে। কেন রাজি হলো সে শাশুড়ির কথায় শাহেদকে বিদেশে যাওয়ার জন্য চাপ দিতে? তার কি সত্যি অনেক টাকার দরকার ছিল, নাকি সাহেদের সান্নিধ্যের দরকার ছিল? যাকে পাওয়ার জন্য বাবা মাকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবেনি অনামিকা, আজ তাকেই কিভাবে দূরে যেতে দিচ্ছে। ভাবনার বিভোর হয়ে থাকা অনামিকা টের পেল না কখন যেন নিজেদের বাড়ির সামনে চলে এসেছে রিক্সা। কতদিন পর বাড়ির সামনে এসেছে অনামিকা, বুকের ভেতর কেমন কেঁপে উঠছে। হঠাৎ করে নিজেকে ভীষণ স্বার্থপর মনে হলো অনামিকা। এতগুলো দিন কেটে গেল অথচ একবারও বাড়ির সবার সাথে দেখা করতে এলো না সে। কেন এলো না? ভয়ে? কিন্তু কার ভয়ে? এতই যদি ভয় পেত তবে কেন বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল সেদিন? আজ এতদিন পর কোন মুখে বাবা মায়ের সামনে দাঁড়াবে? শায়দ অনামিকার হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। বাড়িতে ঢুকে অনামিকা চমকে গেল। সারা বাড়ি কেমন অপরিষ্কার হয়ে আছে, জায়গায় জায়গায় ময়লা জমেছে। গাছের পাতায় উঠোন ভরে। মা ঠিক আছে তো? মা তো এরকম অপরিষ্কার থাকা পছন্দ করে না। শুকনো পাতার মর্মর শব্দে সালমা চমকে উঠল। আজকাল দিনের বেলাটা বড্ড ভয়ঙ্কর লাগে তার কাছে। তীব্র আলোতে বড্ড বুক কাঁপে। শান্ত বিকেল শুনশান নীরবতা কে যেন তীক্ষ্ণ শব্দ ভেঙে দিচ্ছে সালমার ভেতর। সেই শব্দ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ঘরের দরজায় কড়া নাড়ল শায়দ। সালমা ভয়ে গুটিসুটি মেরে টেবিলের নিচে বসে রইল, দুহাত চেপে ধরে। মাথার ভেতরে থাকা যেন কোনো পোকা অনবরত চিৎকার করে যাচ্ছে। কি যে যন্ত্রণা! আলতো ছোঁয়া লাগতেই ভেজানো দরজা খুলে গেল। অনামিকা ভেতরে প্রবেশ করলো। ভেতরে এসে কাউকে খুঁজে পেল না। বাইরে গিয়ে দাদির ঘরের দরজায় কড়া নাড়ল। আলসে দুপুরে সবাই ঘুমাচ্ছে। দুপুর গড়িয়ে যে বিকেল হয়ে গেছে এখনও কারো খেয়াল নেই। শব্দ শুনে অনামিকা ফুপু সুরভি বের হলো ঘর থেকে। আনমোড়া ভেঙে সামনে তাকাতে অনামিকাকে দেখে হতবাক হয়ে গেল সুরভি। তারপর চিৎকার করে অনামিকার দাদিকে ডাকতে লাগলো। সুরাইয়া বেগম অনামিকাকে দেখে যেমন অবাক হলো তেমনি কিছুটা রাগও হলেন। চলে গেছে তো গেছেই, আবার ফিরলি কেন? অনামিকা আর শায়দ দুজনে দাদি আর ফুপুকে সালাম করলো। সুরাইয়া বেগম জিজ্ঞাসা করলো, এতদিন পর কি মনে করে আইলি? জামাই বাড়িতে শখ মিটছে বুঝি? আর থাকতে দেয় না, বাইর করে দিছে। আবারও আমার পোলার ঘাড়ে আইসা বসতেছে? না দাদি, এগুলো কি করেন আপনি? আমি তো আসছি সবার সাথে একবার দেখা করতে। আপনার নাচ জামাই আগামীকাল সৌদি আরবের উদ্দেশ্যে বাইরে হয়ে যাইব, তাই সবার লাগে দেখা করতে আসছি। কিন্তু আম্মা, অপরূপা, অনিতা সবাই কই? আব্বা কি দোকানে গেছে? সুরভি জবাব দিল না। এতদিন পরে বাড়িতে আসার কথা মনে পড়ল। মা যেমন, মাইয়া কি ভালো হইব নি? তোর মাও তো সেই যে বাপের বাড়ির লগে এই বাড়ি আইছে আর যায়নি নিজের বাম্মার বাড়ি, তোরাও এমন হইবি। অনামিকার এসব কথা শুনতে ভালো লাগছিল না, তাই আবারও জিজ্ঞাসা করলো, আম্মা কই ফুপু? আমরা কেমনে কমু? হেই পাগল কই? তার কি মাথায় ঠিক আছে? কে জানে কই বসে আছে? অনামিকা ভুরু কুচকে তাকালো ফুপুর দিকে। শান্ত দিঘির মতো মেয়েটা চোয়াল শক্ত হয়ে গেল। মাকে পাগল বলে সম্বোধন করে কঠোর স্বরে বলল,
ফুপু সুন্দর ব্যবহার করতে না পারলে কথা বইলেন না, কিন্তু আমার আম্মারে নিয়ে যদি খারাপ কথা কন তবে আমিও আপনারে সম্মান দিয়ে কথা কমু না। সুরভির আগে ক্ষুব্ধ হয়ে বলল, খবরদার অনামিকা, আমার লগে তেজ দেখাবি না, তোকে তেজের ধার ধারি না আমি। আজ মায়ের লইগা আদর কই বইয়া বইয়া পড়তেছি, সেদিন মা বাপের কথা মনে ছিল না, যেদিন আরেক নগরের হাত ধইরা বাপে মায়ের বুকে লাথি মাইরা পালাই গেছস। আজ শোকে শোকে যখন পাগল হইছে তোর মা, তারে কমু না তো কারে কমু? অনামিকা কিছু বুঝতে পারল না ফুপুর কথায়। কি বলছে এসব ফুপু? অনামিকার মাথার ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মাথা কাজ করছে না। অনিতা স্কুল থেকে ফিরে বাইরে দাঁড়িয়ে দেখতে লাগলো দাদির ঘরের সামনে কারা দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে অনামিকা ছোট্ট বোনকে দেখে দৌড়ে বোনের কাছে ছুটে আসলো। অনিতা হতবাক হলো আপাকে দেখে, একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো। শায়দ সবকিছু নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কাঁদতে কাঁদতে অনিতা বলল, আপা তুই চলে গেলি? আপা সবাই চলে গেছে আমারে রাইখা, সেজো আপাও চলে গেছে শহরে পড়ার লইগা, মাও কেমন হইয়া গেল। সবাই কয় মা পাগল হইয়া গেছে, কারোর লগে কথা কয় না মা, কাউরে চিনে না এখন, সারাদিন ঘরে থেকে, রাত হইলে বাহির হয়। আমার অনেক ডর লাগে আপা, আমার লগে এখন আর কেউ ঘুমায় না। অনামিকের মাথায় আকাশ ভেঙে পড়লো, এসব কি শুনছে? বিকেলের দিকে দোকান বন্ধ করে দেয় সিরাজ হায়দার। বাড়ি এসে দুমুঠো রান্না বসায় বাম্মে মিলে। সন্ধ্যায় আবার দোকানে গিয়ে বসে। তেমন আজও হলো। উঠোনে এসে দাঁড়াতেই দেখে অনামিকা এসেছে। বাবাকে দেখে অনামিকার গলা শুকিয়ে গেল ভয়ে। এতক্ষণ মনে ছিল না আব্বার মুখোমুখি হতে হবে সেই কথা। অনামিকার মনে হতে লাগলো তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে, সেই কোনো গহীনে তলিয়ে গেছে। কেমন সারা পৃথিবী দুলে উঠছে হঠাৎ করে। অনামিকার মাথা ঘুরতে লাগলো। শায়দ এগিয়ে এসে অনামিকার হাত ধরলো, তারপর সিরাজ হায়দারের সামনে এসে তাকে সালাম করলো। সিরাজ হায়দার সালামের জবাব দিলেন। অন্তরা চুলায় ভাত বসিয়ে আলু কাটতে বসছে। সেই সময় দরজা নক করলো কেউ। একটা পুরনো ন্যাকড়ায় হাত মুছে অন্তরা দরজা খুলে দিল। একজন অচেনা মহিলা বাইরে দাঁড়িয়েছে। অন্তরা চিনতে না পারে জিজ্ঞাসা করলো, কে আপনি, কার কাছে এসেছেন? ভেতরে উকিঝুঁকি মেরে মহিলাটি কোমল গলায় বলল, রানাবাবু। রানাবাবু কই রে? রানা বসে বসে একটা গাড়ি দিয়ে খেলছিল। মায়ের গলার স্বর শুনতে পেয়ে দৌড়ে এসলো। তারপর রেশমাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল রানা। আকুল হয়ে মা করে কাঁদতে লাগলো রানা। রানা মাকে জড়িয়ে ধরে কাঁদছে, বড় আকুল হয়ে কাঁদছে। ভীষণ আমোধুর একটা দৃশ্য, অথচ এই দৃশ্য দেখে অন্তরা খুশি হতে পারল না। অন্তরার গলা শুকিয়ে গেল রেশমাকে দেখে। কেন এসেছে রেশমা? তুমি অপরূপা, পঞ্চম পর্ব।